আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন কামরুজ্জামান শামীম। এই সময় উপস্থিত আছেন কুমিল্লা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতা এবং কর্মীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকালীন সময়ে জাতির জনক যে দুটি সংগঠনকে সবচেয়ে বেশি আন্তরিকভাবে নির্ভর করেছেন তারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের 6 দফা আর ছাত্রলীগের 11 দফাকে একত্রিত করে জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্বের অগ্রভাগে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছেন। ছাত্রদের অনেক দীক্ষা এবং অনেক আত্মদানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা। আমি আজকের এই বার্ষিক ছাত্রলীগের সম্মেলনে দাঁড়িয়ে প্রথমে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যে বাংলাদেশের স্বপ্ন দেখে সারা জীবন লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন এবং সংগঠনকে শক্তিশালী করেছেন, পুরা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং তার এই ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার একটি মাত্র স্বপ্ন ছিল যে আমরা একটা গর্বিত জাতি হব এবং একটা গর্বিত দেশ হব। সকল ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দকে তাদেরকে স্থানে ধৈর্য সহকারে অবস্থান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার মনে হয় ছাত্রলীগের ভলান্টিয়াররা যারা আছে তারা যারা নাকি অনুষ্ঠানের নীরবতা দায়িত্বটি সঠিকভাবে পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে একটি উন্নত দেশের স্বপ্ন নিয়ে যাত্রা আরম্ভ করলেন। বঙ্গবন্ধু ভাবতেন সিঙ্গাপুর যদি এত উন্নত হতে পারে, ইউরোপ যদি এত পরিবর্তন হতে পারে, আমেরিকার যদি এত পরিবর্তন হতে পারে, তাহলে বাংলাদেশের পরিবর্তন হতে অসুবিধা কোথায়? শুধুমাত্র নেতৃত্ব এবং ব্যবস্থাপনার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। স্বাধীনতার পরে তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন করে যাত্রা আরম্ভ করলেন। অল্প সময়ের ভিতরে আমরা স্বল্পোন্নত দেশের কাতারে স্থান করে নিলাম জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়ে। তারপরে আমরা আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি, সামাজিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সামগ্রিক উন্নতির লক্ষ্য নিয়ে যাত্রা আরম্ভ করার পরে বঙ্গবন্ধুকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছর পর্যন্ত যারা বাংলাদেশ চান নাই তাদের হাতে বাংলাদেশ ছিল এবং তারা বাংলাদেশ পরিচালনা করেছে। তার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, স্বপ্ন পূর্ণ হয়নি। তাই এই অবস্থায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সবাইকে নিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নেতৃত্ব দিতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে এবং আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে 1996 সালে প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আসার পরে আমাদের খাদ্য ঘাটতি পূর্ণ বাংলাদেশে খাদ্য ঘাটতি মুক্ত করেন। যোগাযোগ ব্যবস্থার আজকের উন্নতি হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং আগামী দিনের প্রজন্মকে অত্যন্ত সৃজনশীল, মেধাবী, যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে একযোগে সংগঠন এবং প্রশাসন সামগ্রিকভাবে কাজ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে
আজকের বাংলাদেশ সারা বিশ্বের মানুষের কাছে ভিক্ষুকের জাতি আর মিসকিনের জাতি হিসাবে তার যে দুর্নাম ছিল তা মুছে গেছে। বাংলাদেশ এখন একটা আত্মপ্রত্যয়শীল দেশে এবং আমরা মধ্যআয়ের দেশ এবং ইতিমধ্যে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের বাংলাদেশ হ্যাভ বিন কোয়ালিফাইড টু বি গ্রাজুয়েটেড অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এর মধ্যে স্বীকৃতি অর্জন করেছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি সিঙ্গাপুরের মতন একটা দেশ হবে বাংলাদেশ, সাউথ কোরিয়ার মতন একটা দেশ হবে বাংলাদেশ, এবং এক সময় যারা আমাদেরকে মিসকিনের জাতি আর ভিক্ষুকের জাতি বলতো তারা এখন বলে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশের ভবিষ্যৎ অতি উজ্জ্বল। এবং সেই স্বপ্নকে অর্থাৎ সারা পৃথিবীর যে ধারণা, এই ধারণা সৃষ্টি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে। এখন আমাদেরকে নেতৃত্বকে ধরে রাখতে হবে, এই নেতৃত্বকে এগিয়ে দিতে হবে। আজকে যারা আমার সামনে ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে, যারা ছাত্র আছে, তারাই তো আগামী দিন দেশ পরিচালনা করবে। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, এরপরে ব্যবসা বাণিজ্য সব বিভিন্নভাবে আমি আমার দায়িত্ব আন্তরিকভাবে পালন করেছি এবং সময়ের ব্যবধানে আমি আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আজকে গত মেয়াদে প্রথম মেয়াদে আমি স্ট্যান্ডিং কমিটি হোম মিনিস্ট্রির আমি মেম্বার হয়েছিলাম। এরপরে আমি প্ল্যানিং মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হলাম, তারপরে বিদ্যুৎ জ্বালানি স্ট্যান্ডিং কমিটির আমি চেয়ারম্যান হয়েছি, সেখানেও আমি আমার আন্তরিকভাবে দায়িত্ব পালন করছি। প্ল্যানিং মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটির আমি মেম্বার হয়েছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে যখন ক্যাবিনেট ফর্ম করে তখন আমাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে নিয়োগ প্রদান করেন এবং গত 5 বছর আমি আন্তরিকভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এখন মানুষ বলে এবং আমার মন্ত্রণালয়ের সচিব থেকে সবাই স্বীকার করে, আন্ডার মাই লিডারশিপ the Ministry of Local Government is performing a remarkable achievement, অর্থাৎ অনেক ভালো করেছে এটা মানুষ মনে করে। এবং যে কারণে এই মেয়াদেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং আমার উপর অর্পিত দায়িত্ব আমি অত্যন্ত আন্তরিকভাবে পালন করি। এখানে আমার এই সফলতার পিছনে অন্য কোনো ম্যাজিক নাই, একটাই ম্যাজিক, আমি আমার দায়িত্বের ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, নিজের জন্য, পরের জন্য, আত্মীয়ের জন্য, স্বজনের জন্য, এই বিষয়টা আমি নিরপেক্ষভাবে করার আন্তরিকভাবে চেষ্টা করি। এবং যে কারণে আমার সচিব থেকে মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন সবাই আমাকে পছন্দ করেন, আমিও তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে যথাযোগ্য মর্যাদা যেমনি আমি দিই, তারাও আমাকে অনেক মান্যগণ্য করেন এবং সম্মান করেন। এবং এর পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে উপজেলা, জেলা এবং বিভাগ থেকে আরম্ভ করে অসংখ্য প্রতিষ্ঠান আছে। সে প্রতিষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মকর্তা, কর্মচারী, প্রকৌশলীরা তারা দায়িত্বে নিয়োজিত আছে এবং তারা যে সম্মানিত মানুষ, এই কথাটা আমি বলতে, স্বীকৃতি দিতে কখনো ভুল করি না। এবং কিন্তু তারা যদি কোথাও যদি নিয়ম বহির্ভূত কোনো কাজ করে সেখানে আমি শাস্তি দেওয়ার জন্য কখনো কুণ্ঠাবোধ করি না। আর এটা করতে গিয়ে আমার আত্মীয় স্বজন অথবা নিজের লোক, পরের লোক, অমুকের সুপারিশ, এটা আমি সাধারণত কখনোই মানি না। অর্থাৎ আমি নিরপেক্ষভাবে আমার দায়িত্ব পালন করি। তার পরিপ্রেক্ষিতে আমার মন্ত্রণালয়ের মানুষের কাছে, কর্মকর্তাদের কাছে আমি প্রিয়। শুধু আমার মন্ত্রণালয়, অন্য মন্ত্রণালয়ে যে সমস্ত সচিবরা আছে তারাও আমার সম্বন্ধে অনেক বেশি উৎসাহিত এবং আমাকে অনেক বেশি সম্মান করে। তো এটা বিষয়টা হলো, আপনার যারা ছাত্রলীগের আজকে নেতৃত্ব দিয়েছেন, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা কোনো দোষের না।
আমি এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, বড় ধরনের টাকা পয়সার মালিক হওয়ার স্বপ্ন দেখাটা আমার জন্য যদি দোষের না হয়, তাহলে তোমাদের জন্য, আপনাদের জন্য কেন দোষের হবে? কিন্তু আমি কখনো এই স্বপ্ন পূরণের জন্য বাঁকা পথে যাইনি, অর্থাৎ অর্থবিত্ত কামানোর জন্য নিয়ম বহির্ভূত হারাম পথের দিকে আমি ঝুঁকে পড়ি নাই। এরকম বহু বসির থাকতে পারে, বহু রকম কথা বলতে পারে, কিন্তু আমি জানি the income whatever I have earned in my whole life, this was the true, fair, free and fair way, what extent it could be done in Bangladesh. বাংলাদেশে যতটুকু করা সম্ভব ততটুকু। এবং সেখানে তাতে সুবিধাটা কি হয়েছে? সুবিধাটা হলো যে আমি কষ্ট করে শ্রম দিয়ে টাকা কামাইতে গিয়ে আমাকে অনেক বেশি শ্রম দিতে হয়েছে, অনেক বেশি মনোনিবেশ করতে হয়েছে, অনেক বেশি কাজ করতে হয়েছে। তাতে করে সুবিধাটা হলো কি, টাকা রোজগার হয়েছে, আমি নলেজ আর্ন করতে পেরেছি এবং আমার যে অর্থ সেটাকে আরো বেশি কাজে লাগানোটা আমি শিখতে পেরেছি। রাজনীতিতে প্রত্যক্ষভাবে আমি যখন নাকি সংসদ সদস্য নির্বাচন করি, নির্বাচন করার পরে লক্ষ্য জায়গা আপনার মনোরঞ্জ জলা অঞ্চলের মানুষরা সে লাকসাম গেতে ভয় পেতেন এবং সেখানে আমি ছোট মানুষ, তখন আমার বয়স তখন 40-এর নিচে, তো আমি তখন সংসদ সদস্য হলাম। তো আমি হওয়ার পরে একটা জিনিস হলো আমার এই টিকে থাকা সফলতার পিছনে আমি কাউকে কখনো অসম্মান করে কথা বলতাম না। আমার প্রতিপক্ষ ছিলেন এখানে কর্নেল আনোয়ার আজিম সাহেব, আলমগীর সাহেব, তারা সংসদ সদস্য নির্বাচন করেছেন, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওনারা আমার বয়োজ্যেষ্ঠ, আমার মুরব্বী, আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু কোনো বক্তৃতা বিবৃতিকে তাদেরকে কটাক্ষ করে, অসম্মান করে আমি কথা বলা শিখি নাই এবং আমি বলি নাই, তাতে আমার লস হয় নাই। আমি তাদেরকে অর্থাৎ কোনো রকম ষড়যন্ত্র করে এবং তাদের বিরুদ্ধে একটা গল্প বানিয়ে তাদেরকে ছোট করার চেষ্টা করি নাই। আমি তাদেরকে একটা মিথ্যা ঝামেলাতে ফেলে দেওয়ার আমি কোনো চেষ্টা করি নাই। আমার আওয়ামী লীগের মধ্যে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, যারা ছিলেন তাদেরকেও আমি কখনো অসম্মান করে একটা কথা বলি নাই। তো আমি এখানে যেটা করেছিলাম, আমাদের ছাত্রলীগের সেন্ট্রাল কমিটি, তোমার কি নাম? হ্যাঁ, দীপু বলছে যে আমি একটা কথা বলি, তুমি বড় হতে চাও, এটা কোনো দোষের না, কিন্তু আরেকজনের ছোট করে তুমি বড় হওয়ার চেষ্টা করা, এটা বড় দোষের। এতে তোমার লস হবে, তারও লস হবে। কি লস হবে? যে তুমি তো ছোট থেকে গিয়ে তোমার থেকে ওকে ছোট করার চেষ্টা করতেছ, তার বদনাম করা, ষড়যন্ত্র করা, ফেসবুকে লেখা, গল্প বানানো, অথবা বিভিন্নভাবে কি বলে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা প্রচার করে তাকে ছোট করে দিলাম। আর তুমি কিন্তু বড় হলে না, তুমিও ছোট থাকলা, ছোট থেকে তাকে আরো ছোট করে দিলা। এই পদ্ধতিটাতে তুমিও ছোট হবে না, তুমি বড় হবে না। আলটিমেটলি যার ক্ষতি করেছ এক সময় হয়তোবা সে যদি খুব চ্যালেঞ্জিং হয়, ডিটারমাইন্ড হয়, কারেজিয়াস হয়, মোটিভেটেড হয়, নলেজিয়াস হয়, তার হি উইল ওভারকাম অল দিস ডিসকাস্টিং সিচুয়েশন, এটাকে সে মোকাবিলা করতে পারবে। তো আমার থিওরি কি, আমি আওয়ামী লীগ অফিসে 2001 সালে ইলেকশন করার পরে, ফেল করার পরে আমি একটা ভোট দিতে সময় হাজার হাজার মানুষ ছিলেন, আমি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম, আমার যদি এমপি হওয়াটা ইচ্ছা হয়ে থাকে, আকাঙ্ক্ষা হয়ে থাকে, এটা যদি দোষের না হয়, তাহলে আপনারা যদি কেউ হতে চান, এটা কেন দোষের হবে? আপনারা অনেক উপযুক্ত ব্যক্তি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, ইউ আর এনাফ কম্পিটেন্ট to compete in the parliamentary election and to be a parliamentarian, এটা দোষের কেন হবে? বাট আমার একটা দুঃখ আছে, যে কাজটা আমি কখনো শিখতে পারি নাই, করতে পারি নাই, সে দুঃখটা হলো অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, অন্যকে ছোট করা, অন্যকে অসম্মানিত করা। আমি যেটা নাকি করি নাই, আর যেটা করেছি সেটা হলো আরেকজন বড় আছে, আমি যদি তার উপরে পদ চাই, তাহলে তার থেকে আমি বড় হওয়ার জন্য চেষ্টা করেছি। তোমরা বুঝতে পেরেছ হোয়াট আই ওয়ান্ট টু বি? আমি কি বুঝাইতে চেয়েছি তোমরা কি বুঝতে পেরেছ? অর্থাৎ ইউ ওয়ান্ট টু বি এ ফার্স্ট বয় ইন দ্য স্কুল,
So you should be more studious and acquire more knowledge so that you can defeat your counterpart in competitor. তুমি তোমার কম্পিটিটরকে ওয়াচ করো, বাট ইউ বি নলেজিয়াস, ইউ আর দ্য। শুনো, চার্লস ডারউইনের একটা কথা আমি প্রায় সময় উদাহরণ দিই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হোয়াট ইজ দিস? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, দ্যাট ইজ you have a that much fitness so that you can face your counterpart. And all over the world, market is the determiner of the of everything. Market. What is market? তুমি আর আমি একসাথে বসে আছি, দি বায়ার যে নাকি আমাকে সভাপতি বানাবে, সেক্রেটারি বানাবে, সে যদি তাকে বলবে বায়ার বলি, সে আমার দুজনকে, আমরা যদি আমাকে সেলার হিসাবে আমরা প্রেজেন্টেট করি, তাহলে আমার মধ্যে তার মধ্যে দুজনের মধ্যে সে খুঁজে নেবে এবং এই দুজনের মধ্যে হু ইজ মোর কম্পিটেন্ট ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রোডাক্ট, ম্যান অ্যান্ড প্রফেশন। এটা তোমার নির্ভর করবে তোমার বলে। I was a school student, I was a college student, I was a university student. I had a very active participant in student politics. আমি ছোট্টবেলা থেকে ছাত্র রাজনীতি করতাম, but didn't time. Our main objective was that to compete my competitor through the knowledge. জ্ঞান দ্বারা, আমার যোগ্যতা দিয়ে আমি তাকে মোকাবিলা করব। এখন if you want to do in hinderous way, definitely you are losing yourself. তুমি তার ক্ষতি করছো না। রাত্রে সারাত্র বৈশা বৈশা ফেসবুকে তোমার কম্পিটিটর সম্বন্ধে গল্প বানাইয়া লিখতে, এত সুন্দর গল্প বানাইয়া ফেলছো। এতে ছাত্রলীগের এখন সম্মেলন হচ্ছে, তোমাদের সবাই যারা নাকি সিবি দিয়েছো, এই সিবি যাদেরকে দেওয়া হয়েছে, তাদের সিবি সম্বন্ধে এই তথ্য আমিও নিয়েছি অনেকের। তো আমার কাছে প্রত্যেকের অনেকের বিরুদ্ধে বিভিন্ন জন, আমি জানি না তাদের কম্পিটিটররা কিনা অথবা তাদেরকে চায় তাদের শুভাকাঙ্ক্ষীরা, এমন কিছু গল্প বানিয়ে লিখেছে যে ও এর চেয়ে খারাপ ছেলে আর হতে পারে না, আর এমপি আওয়ামী লীগ হিসাবে আর কোনো জুড়ি নেই, তার পরিবার পুরাটা জামাত ইসলাম। এরকম গল্প বানাইয়া লাকসা মনের মধ্যে গত 2 মাস থেকে আমার কাছে অসংখ্য মেসেজ আসছে। তবে আল্লাহর শেষ মেহেরবানিতে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি এই মেসেজগুলো পড়েছি এবং এগুলো সম্বন্ধে তদন্ত করেছি। দেখা গেছে যে আমার অনেক পটেনশিয়াল ছেলে আছে, অনেক ভালো ছেলে আছে, যে নাকি ভদ্র, নম্র, সৃজনশীল, জ্ঞানী এবং আগামী দিনের জন্য সে সমাজকে, মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। তাকে দেখা যাচ্ছে এমনভাবে আমার কাছে উপস্থাপনা করা হয়েছে যে স্যার, আপনার একজন পরম শুভাকাঙ্ক্ষী, দীর্ঘদিন আপনার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতি করে নিজেকে ধন্য মনে করছি, আপনার নেতৃত্বে লাকসা মনোরঞ্জ আজকে সুশাসন কায়েম হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এইরকম একটা ছেলে, তাকে বাইরে থেকে আমরা সবাই ভালো জানতাম, আপনিও তাকে পছন্দ করতেন আমরা জানি, কিন্তু তার একটা বাস্তব অবস্থাটা তুলে ধরি। স্যার, দয়া করে আমার নামটা বলবেন না, আর সে আমার আত্মীয় এবং তার সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আমি আমার বিবেকের তাড়নায় আপনাকে কথাগুলো বলতে হয়েছে। যদি আমি না বলি তাহলে আমি আমার আত্মার সাথে প্রতারণা করব এবং স্যার আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ক্ষতিটা আমার জীবনের বিনিময়েও আমি হতে দিতে চাই না। এরকম লেখা লিখছে। তো আমি এই লেখাটা পরে, আমি তো স্বাভাবিকভাবে মোটিভেটেড হয়ে যাওয়ার কথা, কিন্তু পরে আমি তদন্ত করে দেখলাম যিনি লিখেছেন তিনি আমার দল করেন না এবং তিনি আমার দলকে পছন্দ করেন না এবং এরকম একটা ভালো নেতৃত্বে আসুক এটা তিনি চান না। আবার কোথায় কোথায় লিখেছেন একজন আরেকজনকে প্রতিপক্ষ হিসাবে মনে করেন, অতএব সে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সে যেন নেতৃত্বে না আসতে পারে। আবার কেউ কেউ লিখেছেন মনে করে যে আমার হাতটা শক্তিশালী হতে হলে এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না, আমি লাকসা বহু মারামারি, পিটাপিটি, গোলাগুলি, হামলা মামলা অসংখ্য গত 30 বছরে আমি মোকাবিলা করেছি এবং ছাত্রলীগের নেতৃত্বে হবে
যুবলীগের নেতৃত্ব হবে, স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবকের নেতৃত্ব হবে, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ আর যুবলীগের সংগঠনের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমি রহিত করে দিয়েছি বহু আগে। যার জন্য আজকে আমার সামনে যদিও স্বল্প সংখ্যক, আমার মনে ছিল স্থান সম্প্রদায়ের অভাবে হয়তো এই পরিমাণ হতে পারে নাই, তারপরে যে পরিমাণ ছাত্রলীগ আমার সামনে আছে, আমি যখন নাকি প্রথম রাজনীতিতে এসেছি তার কিয়দাংশ আমি 2 লাখ উপজেলা মিলে একসাথে অর্ধেক পাওয়া আমার জন্য কষ্টকর ছিল। আজকে আমি গর্ব করে বলি, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে আমার কথা হচ্ছিল, আমি ওনাকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমার লাকসা মোড়ারগঞ্জ ইন্ডিভিজুয়ালি 2টা উপজেলা তারা ছাত্র সমাবেশ করলে, যুবলীগের সমাবেশ করলে, স্বেচ্ছাসেবকের সমাবেশ করলে তারা যেই কোনো জেলার থেকে অধিক সংখ্যক সমাবেশ করতে পারবে। এবং উনি আমার সাথে একমত হয়ে আমাকে শুধু এটা বলছে, তুমি তো তোমার মতন তো সবাইকে মনে করা ঠিক হবে না, এটা যাই হোক, অর্থাৎ আমি আমার মতন করে করেছি। আল্লাহকে সাক্ষী রেখে এটা বলি, আমার অগ্রজ, আমার প্রবীণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা নাকি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে এদেশের স্বাধীনতা, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অসংখ্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমি কখনো কৃত্রিমতার আশ্রয় নেই এবং তাদের প্রতি আমি অত্যন্ত সম্মান আমি প্রদর্শন করি। তেমনি ভাবে এই বিগত 30 বছর আমি লাকসা মোড়ারগঞ্জের রাজনীতির নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্বে আমি কখনো পিছপা হয় নাই। দুঃসময়ে দুর্দিনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগকে যে আমি আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি, যে আমি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছি, তেমনি ভাবে যারা অন্যায় করেছেন, যারা ত্রুটি করেছেন, যারা ভুল করেছেন, যত রকম যত কিছু করেন না কেন, আমি যাদেরকে পাল দিয়েছি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনারা নিশ্চয় বিশ্বাস করেন আমার কোনো অর্থ বিত্ত লোভ লালসা জায়গা জমি ব্যক্তিগত সুবিধার জন্য, আত্মীয়তার সুবিধার জন্য আমি কখনো কারো নেতা কর্মীকে ব্যবহার করি না এবং কোনো সম্পদ এখানে আমি খাওয়াটাকে হারাম হিসাবে বিবেচনা করে প্রথম থেকে রাজনীতি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 17,000 কোটি টাকার বিত্তবান করেছেন। আমি যখন রাজনীতি করি আসি তার পূর্ব থেকে আমার 8টা-9টা ইন্ডাস্ট্রি ছিল, ব্যাংক, বিমা ইত্যাদি থাকা সত্ত্বেও আমি কখনো আপনাদের সাথে মিশতে যেমনিভাবে ত্রুটি করি নাই, আপনার আন্তরিকভাবে আলোচনা করাটা যেমনি আমি ভুলে যাইনি, তেমনিভাবে দুষ্টের দম সৃষ্টের পাগলের ব্যাপারে আমি কখনো কুণ্ঠাবোধ করি নাই। ছাত্রলীগের অনেককে আমি জেলে দিয়েছি, তাদের বিরুদ্ধে আমি নিজের মারামারি, নিজের হাতে পিস্তল দিয়ে গোলাগুলি করতে হয়েছে। এটা আল্লাহকে সাক্ষী রেখে বলি, তাদেরকে অপছন্দ নয়, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, আমার রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য নয়, তাদের অন্যায় অবিচার এবং ত্রুটি বিচ্ছুতির জন্য আমি সেগুলো করতে বাধ্য হয়েছি। ফলশ্রুতিতে আজকে লাকসা মোড়ারগঞ্জে লাকসা বাজার অসংখ্য কোটিপতি ব্যবসায়ী আছে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই আজকে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করে। আমার মনে হয় লাকসা মোড়া, আমি বলবো না, আপনারাই বলবেন, লাকসামে এরকম শান্তিপূর্ণ সহাবস্থান বিগত 50-100 বছরে মানুষ উপভোগ করতে পারে নাই। এটাই হলো সবচেয়ে আমার সার্থকতা। আমি কারো জায়গা দখল করা অথবা কোনো একটা জায়গা ন্যায্য মূল্যে পাওয়া সত্ত্বেও অথবা কম মূল্যে পাওয়া সত্ত্বেও অনেক জায়গা জমি আমার কাছে বিক্রি করতে চেয়েছে, আমি কখনোই এরকম কোন রকম কিছুর সাথে সম্পৃক্ত হই নাই। এই ত্যাগ অথবা এই লোক মানুষের উঠতে থাকার কারণে মানুষের আস্থা বিশ্বাস আমার কাছে বেড়েছে। জামাত ইসলামের লোক আমার পার্টি না করতে পারে, বিএনপির লোক আমাকে ভোট না দিতে পারে, কিন্তু আমি মনে করি তারাও আমাকে শত্রু মনে করে না। বাট আমি রাজনৈতিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমার প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সদা সর্বদা সব সময় একনিষ্ঠভাবে এক ঈমান এক দিলে আমি কাজ করেছি। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিল দেখে, আর বাহ্যিক কাজকর্ম আপনারা হয়তো কিছু দেখেন,
কিন্তু যিনি নাকি আমার ভাগ্যবিধাতা, যিনি আমাকে আমাকে উন্নততর জীবন যাপন করার, সম্মানিত স্থানে অধিষ্ঠিত করার ব্যবস্থা করেছেন, তিনি রব্বুল আলামিন। তিনি আমার দিল দেখেন, আমার দিল দেখে তিনি আমাকে সিদ্ধান্ত দেন, আমাকে পদায়ন করেন, আমাকে সম্মানিত করেছেন। অতএব এই সম্মানের প্রতি আমি সম্মান প্রদর্শন সব সময় করব। এখানে আমাদের মেম্বার চেয়ারম্যান অনেক ধারণা আছে, আমাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সময়। এবার আমি বলেছি তার জন্য উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইলেকশনে আমি কোনো মনোনয়ন দেব না, কারণ একটা ধারণা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমি হয়তো জোর করে প্রভাব খাটিয়ে মেম্বার চেয়ারম্যানে অন্যদেরকে প্রতিপক্ষকে নির্বাচন করতে দিলে, কিন্তু এই কথা কি ঠিক? আপনারা বলুন। আমি মনোনয়ন দিয়েছি, আমি বলেছি অন্য কেউ যদি ইলেকশন করতে চান করার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা যেখানে মনোনয়ন দিয়েছেন চেয়ারম্যানের, সেখানে যদি কেউ তার প্রতিপক্ষ হিসাবে নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন সঙ্গত কারণে, তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। কিন্তু অন্য সবার জন্য উন্মুক্ত ছিল, কেউ নির্বাচন করে নাই, এবং আমাদের দল থেকেও কেউ করে নাই, আর অন্য দলও করে নাই। তো নির্বাচন অপ্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, বিনা অর্থাৎ নির্বাচনে সবাই নির্বাচিত হয়েছে। কিন্তু আপনাদেরকে যারা চেয়ারম্যান নির্বাচনে আমি মনোনয়ন দিয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি খবর রেখেছি কেউ কাউকে টাকা দেন কিনা, কেউ আমার নেতারা কেউ আসে আমার কাছে অমুকের জন্য তদবির করে কিনা। আর যারা তদবির করেন তাদের জন্য সুসংবাদ দুঃসংবাদ বুঝে আছে। সুসংবাদ হলো তারা যদি সঠিক ব্যক্তিরা জন্য সুপারিশ করেন তাহলে আমি তাকে সম্মান করব। আর যদি একটা খারাপ লোককে ভালো বাড়াইয়া অর্থাৎ তার চেয়ে উপযুক্ত লোক থাকা সত্ত্বেও কম উপযুক্ত ব্যক্তিকে আমার কাছে তাকে এমন ভাবে রিকমেন্ড করেন যাতে নাকি আমি তাকে মনোনয়ন দিই অথবা তার প্রতি আমি ইনক্লাইন হই, তাইলে কিন্তু ওই নেতার জন্য সুসংবাদ নাই। আর আমি চেয়ারম্যান মেম্বার বানাইছি, কারো টাকা খরচ নাই মনোনয়ন দিতে, ইলেকশন ক্যাম্পেইন করতে হয় নাই। আর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচনেও যদিও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তারপরেও যে পরিমাণ অন্য অনেক এলাকাতে আমি শুনেছি সে তুলনায় অনেক কম হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। উদ্দেশ্য কি? জনগণের প্রতি ভালো আচরণ করেন, আপনার দায়িত্বটা আমি পালন করেন। আমি বলছি খবর নিয়ে দেখেন যে আমি 5টার পরে তো অফিসে থাকার কথা না, এমন বহুদিন গেছে আড্ডা মারার জন্য নয়, রাত্রে 8টা 9টা 10টা 11টা পর্যন্ত আমাকে অফিস করতে হয়েছে। গতকাল চট্টগ্রামে সকালবেলায় আমি সবগুলা ওয়াটসঅ্যাপে নিয়ে নেদারল্যান্ড থেকে 8 স্পেশালিস্টের সহ সম্মিলিতভাবে একটা নলেজ শেয়ারিং প্রোগ্রাম করেছি। তারপরে ইন্ডিয়ান হাই কমিশন ইন্ডিয়া থেকে ফাইন্যান্স করেছে, সেখানে এলইডি লাইট স্ট্রিট লাইট করার জন্য 760 কিলোমিটার, ওটার সাইনিং সেরেমনি অনুষ্ঠানে আমি ছিলাম। তারপরে যে আপনাদের এখানে এসেছি, এর মধ্যে অসংখ্য সার্কিট হাউসে আমি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছি। এর আগে যে সন্ধ্যার পর আসার পরে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, তারপরে দিয়ে আপনার জেলা পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ সবাই মিলে সবার সাথে আমি সভা করেছি। এবং রাত্রে আমি বাসায় এসেছি 11টায়। আজকে আপনাদের প্রোগ্রামের পরে লাকসামে একই রকম সম্মেলন হবে, তারপর কুমিল্লা শহরে আরেকটা প্রোগ্রাম করে আমাকে ঢাকা যেতে হবে। আগামী দিন সকাল থেকে আবার আমাকে অফিস করতে হবে, এবং এটা আমি শক্তি পাই এবং সাহস পাই একমাত্র কারণ আমি আমার কাজটাকে ভালোবাসি। কাজটা কি? আমার উপরও অর্পিত দায়িত্ব। তো চেয়ারম্যান মেম্বারের কাছে একটা চাওয়া আমার ছিল, আছে, সুশাসন কায়েম করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, গরিব দুঃখী মেহনতির পাশে দাঁড়ান, মানুষ যখন আসবে তার সাথে দেখা করেন, তার সাথে কথা বলেন, তার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন, ন্যায্যভাবে করেন, হালাল পথে করেন। আমার আত্মীয় দেখে অমুকের সম্পর্ক দেখে এগুলা করা যাবে না, এবং এগুলা যারা করেছেন তাদের সাথে শুধুমাত্র আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আমার অনেক গুরুত্বপূর্ণ নেতা আছেন
যারা আমার দুঃসময়ে দুর্দিনে আমার পাশে ছিলেন, আমাকে অনেক কষ্ট করে আমার রাজনীতি টিকে থাকার জন্য কাজ করেছেন। কিন্তু আমি বলেছি, আপনার কাছে আমি ঋণী, কিন্তু আপনার কাছে আমার কোনো দায়বদ্ধতা নাই। আপনি অন্যায় করবেন, সে অন্যায়কে আমি সমর্থন দেব। আমি রাজনীতির দিকে থাকার জন্য যদি আল্লাহ আমাকে না রাখে, আমি দেখেছি যে আপনি না থাকলে আমার বড় বিপদ হতো, কিন্তু এই জন্য আপনার কাছে আমার কোনো দায়বদ্ধতা এখানে নাই। আপনি টাকা চান, পয়সা চান, অন্য কোনো সুবিধা চান, আমি দেব। নেতৃত্ব তাকে দেওয়া হবে যার নেতৃত্বে সমাজ, মানুষ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে না। তাই স্বাভাবিকভাবে আমি এখন যে ব্যবস্থাপনা করেছি, অতি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, জেলা কমিটি উপজেলা কমিটি করবে, আর উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি করবে, ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি করবে। এর জন্য সেন্ট্রাল থেকে যদি আমি সব করে দিই, তাইলে তো নেতৃত্ব বিকশিত হবে না। আমাদের একটা নেতৃত্ব, আওয়ামী লীগ আমাদের বাজার সংগঠন, এই সংগঠনের নেতৃত্বে সংসদ সদস্য হয়, এমপি হয়, মন্ত্রী হয়, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইত্যাদি বিভিন্ন পদে যায়। এই লোকগুলোকে আমার তৈরি করতে হবে। একজন মেম্বার কেন এমএ পাস হবে না? কেন হি উইল নট বি পিএইচডি হোল্ডার? হি ইজ লিডিং। আমি একবার ভুটানের ফাইন্যান্স মিনিস্টার আমার সাথে দেখা করতে আসলো, তো আমি তাকে আমার ভিজিটিং কার্ড দিলাম। তো সে কথার খবরে হাত দিয়ে বলে, এক্সট্রিমলি সরি, আই ফরগেটেড টু bring my card, as because actually we are people living in the country. I could memorize all the numbers so that it is not required to keep the card. তো তখন সে বললো যে তার দেশের তারা লোকজনের নাম মুখস্থ রাখতে পারে, তারপরে দিয়ে তার এই জন্য কার্ড রাখে না। তো আমি তার চিন্তা করলাম যে এটা কি বললো, আমার ভোটার সম্বন্ধে ধারণা ছিল না। তো সে আমাকে বললো যে, তখন আমি বললাম যে হোয়াট ইজ দ্য ডেমোক্রেটিক সাইজ অফ ইউর কান্ট্রি, তার দেশের মানুষের সংখ্যা কত? তখন সে আমাকে বললো যে হাউ মাচ ইন ইউর কনস্টিটিউয়েন্সি? আমি বললাম যে অ্যাবাউট 1 মিলিয়ন। তো বললো যে ইন মাই কান্ট্রি পপুলেশন ইজ লেস দ্যান ইউর কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আমার নির্বাচনী এলাকা থেকে কম তার দেশে। আমি বললাম যে কত? 7 লক্ষ। সে বললো 7 লক্ষ। তো 7 লক্ষ লোকের জন্য রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, পার্লামেন্ট আছে। তো আপনারা লাকসামে যারা মনোরঞ্জে আছেন, তারা তো আপনাদের ভুটানের একজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যতজন মানুষ আছে চেয়ে বেশি আছে। তো সে তো আবার সে অক্সফোর্ড থেকে পিএইচডি করছে, ইকোনমিক্সের একটা টার্মসও পড়ে। তো সে তার সাথে কথা বলে আই ওয়াজ অ্যামেজিং যে হি ইজ সো লার্নেড ম্যান অ্যান্ড হি ইজ। তো এখন একজন মেম্বার 3000 লোকের রিপ্রেজেন্টেশন করেন। তো একজন মেম্বার কেন? আমি এই স্বপ্নটাকে এখন দেখবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা লোকজনরা তারা এখানে মধ্যে নেতৃত্ব দেবে। কারণ 3000 লোকের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে অনেক জ্ঞান গরিমা অর্জন করতে হবে, অনেক রকম সমৃদ্ধি অর্জন করতে হবে। এবং 3000 লোকের প্রত্যেকটা লোককে যদি $50,000 যদি পার ক্যাপিটাল ইনকাম করতে পারেন, কত ডলার ছিল আমাদের? $94 ছিল, এখন $2,824 হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা। তো এখন এটা যদি করতে হয়, ভ্যালু অ্যাডেড ম্যান যদি বানাইতে হয়, অর্থাৎ বর্ধিত আয়ের লোক যদি বানাইতে হয়, তাইলে আপনাকে নলেজ লাগবে। অনলি নলেজ ক্যান মেক ইউ দ্য এডিশনাল ইনকাম জেনারেশন ইনস্ট্রুমেন্ট টুলস। তো এখন সেটা যদি করতে হয়, তো যাই হোক, আমি ছাত্ররা যদি আমি করেছি ফ্রম দ্য ক্লাস 9, I did not forget my book. I was always studious to earn the knowledge. So that's why I could learn this technique, that once I am a knowledgeous man, so I can face the world, face the country. I could survive, I could cross my competitor. কিন্তু আমার যদি না থাকে তাহলে হবে না। তাই আমি ছেলেমেয়েদেরকে বলি, why you will be not studious, why you will not be knowledgeous? Please don't forget your book. তোমার বইকে মনে দিও না, জ্ঞান অর্জনকে মনে দিও না। আমি নামাজ পড়ে, রোজা রাখি, হজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি পবিত্র ফেরেশতা মানুষ না, আমার মধ্যে তুমি বিচ্ছুতি নাই এটা, কিন্তু আল্লাহকে আমি বিশ্বাস করি। এবং আমি বলি যে বন্ধ কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে, এবং ভালো কাজের জন্য আল্লাহ আমাদের যদি পুরস্কৃত করেন, আমার কাছে শুকরিয়া আদায় করবো। এই কথাটা কেন বললাম এই জন্য
যে আমি একেবারে ভালো মানুষ হয়ে গেছি না, ঠিক না, আমার ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি জ্ঞাত সত্ত্বে কোনো মানুষকে অসম্মান করতে চাই না। আমার কোনো অর্জনের জন্য, আমার কোনো প্রাপ্তির জন্য, আমার গোটা জীবনে আমি সতর্ক ছিলাম এবং থাকার চেষ্টা করেছি। আমার বাবা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব মাফ করে দিবে, অন্যের হক মাফ করবে না। অর্থাৎ I was very much careful. I am very much concerned about the property and wealth of the other people. তো সে কারণে এবং সম্মান সত্তা অন্যের আত্মসাৎ না করা, সম্পদ আত্মসাৎ, যেমন তুমি একটা সালাম পাবো, রাস্তা দিয়ে একটা মুরব্বী মানুষ, এক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি যদি এখানে সালাম দিই আর যদি না দিয়ে তুচ্ছতা হিসেবে ব্যবহার করি, তাহলে ওনার হকের প্রতি আমি তসরুপ করি না। তো ছাত্রলীগ এমন ছেলে পেলে হতে হবে, নেতা এ হতে হবে, চাল চলন কথাবার্তা কাজে কারবারে দরবারে আচারে বিচারে কখনো মানুষের কাছে আদর্শের প্রতিচ্ছবি ছাড়া অন্য কিছু থাকার কথা না। আমি মনে করি তোমাদের কাছে সেটা থাকবে এবং যারা আগামীতে আমাকে সবাই মানো তো নাকি, হাত তো সবাই উঠে নেয় বুঝছে, এই মন থেকে হাত উঠছে নাকি এমনি আমি মন থেকে যদি আসে, আমি যদি আমাদের লাকসাম মহানগঞ্জে লাকসাম যখন নেতৃত্ব দিতাম তখন সবাই বলতে স্যার ভুল করতেছে, স্যার ভুল করতেছে, ফাইনালি বলে যে না আপনাদের উনি ঠিক করছে। আমি বলি না আমি কোনো ভুল করি না, এটা আমি বলি না। এখনো আমি গতকাল বলেছি আমাদের ওই যে রাফি এবং পিয়া দুজন হলো যে আমার ছোট ভাই, আমি দুজনকে অনেক পছন্দ করি, ভেরি সাবমিসিভ বয়। তো তারা আমার ছোট ভাই, তাদের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে। আমি গতকাল বলছি আমি বললাম যে আমাদের ছাত্রলীগ নেতৃবৃন্দ যারা নাকি পদ পেতে চায়, সভাপতি সাধারণ হতে চায়, ওদের সামনে একটা কথা বলে দিচ্ছি। কথাটা কি, আমি বললাম যে দেখো নাম আমি দিব, ওরা ঘোষণা করবে। এটার জন্য যদি আমার গালি দিতে হয় তাহলে মনে মনে আমার গালি দিব, বকেশ্বর দিলে আমি থাপ্পড় দিব। গালি যদি দিতে আমার দিয়ে, কিন্তু ওদেরকে দিও না, কারণ ওদের কোনো দোষ নাই। কি কথা ঠিক আছে? এটা আমার নির্বাচনী এলাকা, অতএব এখানে রাজনীতি, এখানে সবকিছু আমি ভালো বুঝি। অতএব এটা কেমনি চলবে, I am the guardian of all the organization of this constituency. তো তারা সেটা লাকসামও করবে, মনোনয়ন করবে, যাদের নাম আমি দেব সেটাই ঘোষণা করবে। আর এটা যে মন যদি খারাপও হয়, মনে মনে রাখেন আমার দেখে কিন্তু হাসি দিতে হবে। হাসি দেবে ওই ওখানে দেখা যায়, সবাই বলো হাসি দিবে কিনা, দূর করে হাসি দিচ্ছি না তোমাদের কল্যাণের জন্য। একটা কথা বলি, আজকে কেউ পদ নাও দিতে পারো, যদি মনে করো আমার ভুলও হয়ে থাকে, আমার ভুলের জন্য যদি আমি ভুল করে থাকি, তাহলে তোমার জন্য আশীর্বাদ হবে। আমি তোমার মুরব্বী এবং আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই যারা না পাইয়া আমার প্রতি সন্তুষ্ট থাকে, তারা আমার প্রতি আমার দেওয়া সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। আর বুদ্ধিমান লোকজন আছে কিছু, তার উপর বলেছে আচ্ছা না তো যা বলেন তাই, কিন্তু ভিতর দিয়ে প্যাঁচ লাগাই দিবে, যত কিছুই করেন আমার প্যাঁচ থেকে শান্তি পারবেন না। হ্যাঁ, আর আমি জ্ঞাত সত্ত্বে কারো প্রতি অবিচার করি না। আমি এখন যাদেরকে তোমাদের 6-7 জন 8 জন 10 জন দিয়েছে গতকাল, তাদের সম্বন্ধে আমি আগে তথ্য নিয়েছি এবং সে তথ্য নিয়ে আমি একটা সিদ্ধান্তে নিজে নিজে উপনীত হয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে, তোমরা আমার বিশ্বাস করো না, আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি এখন পর্যন্ত, এবং এই দুই নেতাকেও বলি নাই, কি বলছি তোমাদের, আমাদের আমির আমার বাতিজা আমির এখন আমার জিজ্ঞেস করছে, আমি বললাম এটা আমি বলবো, কামালে আমাকে জিজ্ঞেস করছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি কামালকে বলিনি। হ্যাঁ, আলাপ করছি, আমিরের সাথে আলাপ করছি, কামালের সাথে আলাপ করছি, আরো অনেকের সাথে আলাপ করছি, তাদের নামটা বলতে চাই না, কারণ তারা আমার টার্গেট হয়ে যাবে। এদের দুজন তো টার্গেট আছে যে এই দুজনের সাথে যা বলে এটা হয়, অন্যরাও এরকম টার্গেটে পড়ুক, এটা আমি চাই না। যার জন্য আরো অনেকের সাথে আমার কথা হয়েছে, তো আমি নেতৃত্ব ঠিক করে দেবো এবং তারা ঘোষণা করবে। আমি মনে করি তোমরা সবাই তাদেরকে নেতা মেনে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে সংগঠনকে শক্তিশালী করবা। একটি মাত্র চাওয়া পাওয়া, দেখো
তোমার যদি যোগ্যতা থাকে, if you have that kinds of a competency, কেউ তোমাকে দামায় রাখতে পারবে না। আর তোমার নিয়ম যদি ভালো থাকে, নেতার প্রতি যদি আস্থা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি বিশ্বাস থাকে, তাহলে তুমি নেতা হবে। আর জীবনে ফেল করলে পাস হয়। ওই আমি আইনস্টাইনের জীবনী পড়েছি, থমাস আলভা এডিসনের জীবনী পড়েছি, আমি ওই যে জুকারবার্গের নিচে ওই যে এলন মাস্কের কথা বলি, তারপরে যে আপনার ওই যে চায়নার একজন আছে কি যেন জ্যাকমা, তারপরে যে আপনার বিল গেটস, তো ওরা বলেছে আমি বেশি ভুল করেছি আর বেশি শিখেছি, আর ভুলটার থেকে আমাকে আগামী দিন পথ চলার পথ প্রদর্শন করেছি। তো অতএব আমি বহুবার ফেল করেছি, আর ফেলটাই আমাকে সাকসেস করে দিয়েছে। যদি আমি ফেল না করতাম তাহলে আমি সাকসেস হতাম না। আমি ফেল করেছি, যেমন আমি 2001 সালে ইলেকশনে ফেল করেছি, এত কাজ করেছি, এত কিছু করেছি, তারপর ফেল করলাম। তো আমি তো ন্যায়ের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে ছিলাম। তারপরে যে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে আমি দাঁড়াইছি, জমাত বিএনপির সাথে মারামারি করছি, সবই করলাম। আমার ব্যবসা সব নষ্ট হয়ে গেছে, তারপরেও তো আমি আবার ফেল করলাম। মনে একটু খারাপ হয়েছে। পরে দেখলাম যে আসলে এই ফেলটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম। এই ফেল আমার হাজার হাজার কোটি টাকা বাড়িঘর সব চ্যালেঞ্জের শোধ হবে না, এই অবস্থায় গেছে। তো আমি সুযোগ পেয়েছি, আর ফেল করার থেকে আমি শিক্ষা নিয়েছি কি কি কারণে আমি ফেল করলাম, আমার কোথায় ত্রুটি আছে, কোথায় অযোগ্যতা আছে, সেগুলোকে আমি মিনিমাইজ করার চেষ্টা করেছি, সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করেছি। এখন তুমি পথ পাও নাই, এটা দিয়ে মন খারাপ করলে তুমি কিন্তু শেষ। ফেল থেকে যিনি ফেল করবেন তিনি আবার লড়াই করতে হবে। কিসের জন্য? মারামারি করার জন্য। যে বাস করছে তার মারামারি করার জন্য। যে ফেল করলাম, এবার ফেল থেকে তুমি আগামী দিন আপনাকে তুমি পাস করতে পারো। আর ছাত্রলীগ একমাত্র সংগঠন নয়। আর আমি সবসময় জীবনে, তোমরা দেখছো কিনা আমি জানি না, আই লাভ টু স্টার্ট মাই জার্নি ফ্রম দ্য ব্যাক বেঞ্চ। পিছনের টুল থেকে আমি বসি। আমি যখন একটা অনুষ্ঠানে যেতাম, ও পিছনে গিয়ে বসতাম। একটা সময়ের ব্যবধানে সে অনুষ্ঠানে, সে প্রতিষ্ঠানে আমাকে শীর্ষ জায়গায় নিয়ে মানুষ বসাই দেয়। ইট ইজ ডেস্টিনি, এটা ভাগ্য। আর আমার কোনো ম্যাজিক কিছু নাই। আই এম নট এক্সট্রাঅর্ডিনারি কেউ। আমার গায়ে অসুরের শক্তি নাই, আর আমি এমন কেউ না। অল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই আল্লাহ আমার দিল দেখে, এই কথা লাগবে। তো তোমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের সবাইকে আমি ভালোবাসি এবং তোমার সবাইয়ের প্রতি আমার আন্তরিকতা আছে, এবং এই ভালোবাসাটা তোমাদের প্রতি আমার স্থায়ী হবে যখন আমার সিদ্ধান্তটা মেনে যাবে, আমার সিদ্ধান্তকে সম্মান প্রদর্শন করবা, এবং আগামী দিন ওই অন্যের পড়াশোনা না হইয়া নিজে খুঁজে দেখবা যে কোথায় তোমার ত্রুটি, কোথায় তোমার ভুল, অথবা তোমার শত ভুল মুক্ত থাকা সত্ত্বেও তুমি ভুলো না। এবং না হওয়ার পিছনে নিশ্চয় তোমার যিনি নাকি তোমার ভাগ্যটা নির্ধারণ করবেন অথবা তোমাকে পদ পদবি দেবেন, তার কাছে তিনিও ভুল করে এক সময় তোমার থেকে শিখবে যে না, তোমার প্রতি ভুল করা হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো। ছাত্রলীগের আগামী দিন যারা নাকি নেতৃত্ব দিবে তাদের প্রতি আমি আশা পোষণ করছি, তাদের প্রতি আন্তরিক সকল দোয়া এবং তাদের প্রতি সমস্ত আমার আশাবাদ হলো যে তারা সুন্দর একটা ছাত্রলীগ তৈরি করবে, যে সমস্ত ছেলেরা অন্যায় অবিচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত, দরবার কারবার এবং টেন্ডারবাজি, কোনো ছেলে টেন্ডারের কাছে সাথে হতে হবে না। টাকা পয়সার সমস্যা আছে, এগুলোর ব্যাপারে আমি সব সময় তোমাদের খবর রাখি এবং কি কি লাগবে এগুলো আমি করাই দেবো। হাউ টু ইট ম্যানেজ আই ডু। কিন্তু আমি জানি না সংগঠন করতে টাকা পয়সা লাগে, অন্যদের পড়াশোনায় নষ্ট হয় না। ইয়াবাব প্রেসিডেন্ট যারা খান তাদেরকে কোনো নেতৃত্বে কর্তৃত্বে আনা যাবে না, এবং তাদেরকে কোথায় এখন এখানে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করবে। আমার সাথে শামীম আছে, বিপ্লব আছে। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রদর্শন করি এবং তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং তাদেরকে আমি দোয়া করি যে তারা বিগত এতদিন বছর পর্যন্ত দুঃসময়ে দুর্দিনে আমার নির্বাচন এবং অনেকগুলো নির্বাচনে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করেছেন, এবং যে কারণে ছাত্রলীগ
ছাত্রলীগ আজকে সমৃদ্ধ, তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আগতদের জন্য আমি আশাবাদ এবং স্বপ্ন দেখি যে তারা তাদের নেতৃত্বে আগামী দিন সুন্দর একটা ছাত্রলীগ হবে, এই আশাবাদ ব্যক্ত করে এখন সভাপতি সেক্রেটারি নাম ঘোষণা করবে। আর অন্যদেরকে শোনো, একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী যেমনিভাবে আমাদের সবাই শীর্ষে আছে, কিন্তু আমার কি দাম নাই? আমার কি মর্যাদা নাই? আমাদের অন্যান্য মন্ত্রীদের কি নাই? তো অর্থাৎ সভাপতি সেক্রেটারি হলেই শুধু দাম আছে, দাম থাকে না কেন? সরকার বলে যে আমার তো সহ, আমার কার ঠিক আছে। জয়েন্টে বলে যে আমি তো জয়েন্ট, আমার আর ঠিক আছে। এই কথাগুলো ঠিক নয়। প্রত্যেকটা পদের অসংখ্য কাজ আছে, তুমি করো। লেখাপড়া ঘুরে পরিবার পরিজনকে ঘুরে সারাদিন করার দরকার নাই। ডেলি 1 ঘন্টা করো, সপ্তাহে 7 দিন করো, 3 দিন করো, 3 দিনে 3 দিনের সপ্তাহে তুমি 2 ঘন্টা করে সময় দাও ছাত্রলীগের জন্য। দেখবা ওয়ান্স ইউ উইল বি ওভারকাম দ্য সুপার পজিশন অফ ইউর অর্গানাইজেশন। তো এটা এখানে না, তুমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ রাজনীতি নেতৃত্ব দিবে। আশাবাদ ব্যক্ত করে সবাই অনেক শুভকামনা করে ছাত্রলীগের আগামী দিনে সমৃদ্ধ ছাত্রলীগ দেখার জন্য অপেক্ষা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।